হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের সামনে আরেকটি ক্রাইম থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছি। মুভিটির নাম হলো পোর্ট থোজিল। অসাধারণ একটি মুভি, তার জন্য স্কিপ না করে পুরো মুভি এক্সপ্লেশনটি দেখো। তো এক্সপ্লেশন শুরু করা যাক। আর তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকতে পারো। মুভির শুরুতেই আমরা দেখতে পারি যে গাড়ি করে দুইজন নাইট ডিউটি করছেন। তো ড্রাইভার তার স্যারকে বলে, স্যার আমার ডিউটিটা সকালের শিফটে করে দেন না, অনেক কষ্টে বিয়েটা হয়েছে, এখন যদি সারা রাত এভাবে নাইট ডিউটি করি তাহলে কি আমার বউ থাকবে? তখন তার স্যার বলেন, ডিউটি শুরুই করতে পারলি না, এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিস? ডিউটিতে এসেছিস, মনোযোগ দিয়ে ডিউটি কর। তখন তারা দুইজন কারে করে যাচ্ছিল, হঠাৎ করে তাদের কারটি রাস্তায় থেমে যায়। তখন তার স্যার বলেন, তুই গাড়িটা দেখ ভালোভাবে কেন থেমে গেল, আর আমি একটু হালকা হয়ে আসছি। তো ইনি এইখানে আসেন হালকা হওয়ার জন্য, আর হালকা হওয়ার কাজ শুরু করে দেন। তখন তার চোখে এই দৃশ্যটি ধরা পড়ে, আর সে এই দৃশ্য দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। ঘাবড়ে যাবার পর উনি একটু সামনে এগিয়ে যায় দৃশ্যটি কাছ থেকে দেখার জন্য। কাছে যাবার পর তিনি তার হাতে থাকা টর্চ লাইটটি সেখানে মারেন, আর সেটা মারার পর তিনি একটি ভয়ঙ্কর লাশ দেখতে পায়। আর এই লাশের অবস্থা এতটাই নির্মম ছিল, যেটা দেখার পর ইনি ভয় পেয়ে এই জায়গা থেকে দৌড়ে চলে যায়। তারপর আমরা এইখানে এডিজিপি কে আসতে দেখি, আর ইনার নাম হলো মাহেন্দ্রান। আর এডিজিপির ফুল মিনিং হলো এডিশনাল ডিরেক্টর সেন্টার অফ পুলিশ। তখন মাহেন্দ্রান এই লোকটিকে বলে, ফরেন্সিক টিম কি এসেছে? তখন এই লোকটি বলে, না স্যার এখনো আসেনি। তখন মাহেন্দ্রান বলেন যে কেউ আসেনি, তবে আমাকে কি এইখানে ঘোড়ার ঘাস কাটার জন্য নিয়ে এসেছো ডেকে? তখন এই লোকটি মাহেন্দ্রানকে বলেন যে, স্যার আপনার কি মনে আছে 3 দিন আগে যেই মার্ডারটি হয়েছিল? তখন মাহেন্দ্রান বলে, ওই মার্ডারটির কথা এখনই তোমার আমাকে মনে করিয়ে দিতে হলো? আমি ঠিকমতো ঘুমাতে পারি না, এতটাই ভয়ঙ্করভাবে ওই মেয়েটিকে মেরেছিল, আর সেটা এখনই তোমার মনে করিয়ে দিতে হলো আমাকে? তখন ইনি বলেন, স্যার ওই মার্ডারটা যে করেছে এই মার্ডারটাও সেই করেছে, কারণ ওই মার্ডারটা আর এই মার্ডারটার প্যাটার্নটা একই। আর ওই লাশটার মতো এই লাশটাও ভয়ঙ্কর, নিষ্ঠুরতার সাথে এই মেয়েটিকেও মারা হয়েছে স্যার। তখন মাহেন্দ্রার চোখে মুখে আমরা টেনশনের ছাপ দেখতে পাই। তখন আমাদের এই লাশটিকেও দেখানো হয়, আর আমরা দেখতে পাই যে কতটা নিষ্ঠুরতার সাথে এই মেয়েটিকে মারা হয়েছে। তারপর আমাদের সিন শিফট করে এই ছেলেটির কাছে নিয়ে আসা হয়, আর এই ছেলেটির নাম হলো প্রকাশ। তো প্রকাশ মাঝরাতে ঘুম থেকে উঠেছে, হালকা হবে তার জন্য ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এইখানে আমরা দেখতে পাই যে সে অন্ধকার দেখে অনেক ভয় পেয়েছিল, নীরব নির্জুম রাত দেখে। তার জন্য সে ভয়ে ভয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, আর বের হয়ে চলে আসে। সে যখন তার রুমে ঢুকবে তখন এই পিচ্চি ছেলেটি রুমের দরজা খুলে বাইরে বের হয়। আর প্রকাশ তখন হঠাৎ করে এই ছেলেটির দরজার আওয়াজে অনেক ভয় পেয়ে যায়। তখন এই ছেলেটি বের হয়ে বলে, কি হয়েছে চাচা, তুমি ভয় পেয়ে গেছো নাকি? তখন ছেলেটি বলে, আমি ওয়াশরুমে যাব। তখন প্রকাশ বলে, ঠিক আছে তুই যা, আমি কি এখানে দাঁড়াবো? তখন এই ছেলেটি বলে, কোনো প্রয়োজন নেই চাচা। এই সিনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকাশ অনেকটাই ভীতু টাইপের। প্রকাশের কালকে ছিল চাকরিতে জয়েনিং ডেট, সে ডিএসপি পোস্টে চাকরিতে জয়েন করবে। তার পরের দিন আমরা দেখতে পাই প্রকাশ তার ইউনিফর্ম পরে রেডি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য। তখন আমাদের সিন শিফট করে কমিশনারের কাছে নিয়ে যাওয়া হয়, আর কমিশনার প্রকাশকে বলছেন, তুমি এসপি লোগনাথনের কাছে সবকিছু রিপোর্ট করবে। আমি আমার কেরিয়ারে সব থেকে বেস্ট অফিসার তাকেই দেখেছি, তার থেকে ভালো আর কোনো অফিসার এখন পর্যন্ত আমি দেখিনি। এই কথা শুনে প্রকাশ একটু হেসে দেয়, আর প্রকাশের হাসি দেখে কমিশনার তাকে বলে যে ওর সামনে একদম হাসি মুখে থাকবে না, সে অনেক সিরিয়াস মুডের একজন মানুষ। পরের সিনে আমরা দেখতে পাই যে লোগনাথনকে কমিশনার বলছেন যে প্রকাশকে মেন্টর করার জন্য, আর লোগনাথন বলেন, না আমি কাউকে মেন্টর করতে পারবো না, আর এটা আমার দায়িত্ব না। তখন কমিশনার তাকে বুঝিয়ে বলেন যে তুমি ঠিক আছে, তোমাকে তাকে হাতে ধরে শিখিয়ে সবকিছু দিতে হবে না, তুমি জাস্ট তোমার সাথে প্রকাশকে 6টি মাস রাখো, তারপর যদি তোমার তাকে ভালো না লাগে আমি তাকে সরিয়ে দিব, কোনো ব্যাপার না। কিন্তু বোঝার চেষ্টা করো সে গোল্ড মেডেলিস্ট, আর একটিবার ডিপার্টমেন্টের
কথা চিন্তা করো, ডিপার্টমেন্টের তো অনেক প্রয়োজন এই মুহূর্তে ভালো ভালো অফিসারের, আর তার মাঝে সব সম্ভাবনাই রয়েছে। তখন লঘুনাথন বলেন, আমাকে তো এই পর্যন্ত কেউ শিখিয়ে দেয়নি, তো আমি কেন শিখাবো? আর এই পর্যন্ত যে আমি এসেছি সেটা আমার যোগ্যতায় এসেছি, আর এটা আমার দায়িত্বও না যে আমার কাউকে শেখাতে হবে। তখন কমিশনার লঘুনাথনকে রিকোয়েস্ট করেন যেন প্রকাশকে তার সাথে রাখেন। তো কমিশনারের এমন রিকোয়েস্টের চাপে লঘুনাথন রাজি হয়ে যায় প্রকাশকে তার সঙ্গে রাখার জন্য, তবে সেটা 3 মাসের জন্য। তখন লঘুনাথন প্রকাশকে ডেকে এইখানে নিয়ে আসেন, আর কমিশনার লঘুনাথন আর প্রকাশকে বলেন, চেন্নাইয়ে হাই প্রোফাইল একটি কেস রয়েছে, ওই যে যেটা মার্ডার হয়েছিল মুভির প্রথম সিনেই আমরা দেখতে পেয়েছিলাম, সেই মামলার মাহেন্দ্রন কোনো কিছু করতে পারছিল না, তার জন্য উপর থেকে অনেক চাপ আসছিল, আর তার জন্য মাহেন্দ্রনের হাত থেকে এই কেসের দায়িত্ব লঘুনাথনকে দেওয়া হয়। কমিশনার লঘুনাথনকে আরো বলেন যে তাদের সাথে আরেকজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাবেন। তারপর সিন শিফট করে আমাদের এই দুইজনের কাছে নিয়ে আসা হয়। তো এই মেয়েটির নাম হলো বিনা, আর এই মেয়েটিই ছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। বিনা আর প্রকাশ কথা বলছিল, এরই মাঝে সেখানে রঘুনাথম চলে আসে, আর রঘুনাথম এসে বলেন, তোমাদের কথা কি শেষ হয়েছে নাকি আমি পাশে আরো অপেক্ষা করব? তারপর আমাদের সিন শিফট করে এই থানায় নিয়ে আসে, আর তখন এই কনস্টেবলটি রঘুনাথম আর বিনার ব্যাগ নিয়ে যেতে চাচ্ছিল। তখন প্রকাশ এসে এই কনস্টেবলটির সামনে দাঁড়ায় তার ব্যাগটি দেওয়ার জন্য, কিন্তু তখন কনস্টেবল তাকে বলেন যে, কি ছেলে তুই এখানে কেন দাঁড়িয়েছিস, এখান থেকে যা, আমি ক্রাইম ব্রাঞ্চ ডিএসপি প্রকাশ। প্রকাশ দেখতেই ছিল এমন, কেউ তাকে দেখে তেমন একটা কঠোর মনের মানুষ মনে করতো না, বা ভাবতো সাদাসিধে একটি ছেলে। তো প্রকাশ তার পরিচয় দেওয়ার পর কনস্টেবলটি তাকে স্যালুট করেন আর তার ব্যাগটি নিয়ে চলে যায়। তারপর আমাদের সিন শিফট করে এইখানে নিয়ে আসে, আর আমরা দেখতে পারি যে প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছে যে 2টি খুন হয়েছে সেটি কিভাবে হয়েছিল, আর সেই কেসের ডিটেলসগুলো তাদের বুঝিয়ে দিচ্ছে। কেসটির সকল কিছু রঘুনাথমদের বুঝিয়ে দেওয়ার পর যখন রঘুনাথমরা গাড়িতে ওঠেন, তখন এই কনস্টেবল বলে, স্যার আমরা কি এখন হোটেলে যাব? তখন রঘুনাথম বলেন যে না, তুমি আমাকে সেই হাসপাতালে নিয়ে চলো যেখানে ভিকটিমের লাশ রয়েছে। তারপর আমরা দেখতে পাই যে রঘুনাথমরা সেই হাসপাতালে চলে আসেন, আর ভিতরে আসার পর রঘুনাথম প্রকাশকে এখানে ওয়েট করার জন্য বলেন, আজ সে ডক্টরের কাছে গিয়ে তার পরিচয় দেন। তখন ডক্টর রঘুনাথমকে সবকিছু ডিটেলসে বোঝায় যে লাশটিকে কিভাবে মারা হয়েছে আর কতটা নিষ্ঠুরতার সাথে মারা হয়েছে, আর রঘুনাথমও সবকিছু বুঝতে পারছিল আর নিবিড়ভাবে লাশটিকে পর্যবেক্ষণ করছিল। আর এইদিকে আমরা দেখতে পাই প্রকাশ আর বিনা বসে কথা বলছেন। আসলে প্রকাশের বিনাকে ভালো লেগে গিয়েছিল, তার জন্য প্রকাশ বিনাকে পটাতে চাচ্ছিল। প্রকাশ বিনাকে বলে, আমি কোথায় যেন আপনাকে দেখেছি, খুব চেনা চেনা লাগছে আপনাকে, আপনি পড়াশোনা কোথায় করেছেন? তখন বিনা বলে MIT, আর প্রকাশ বলে, ও তার জন্যই তো বলি কেন এত পরিচিত পরিচিত মনে হচ্ছে, আমার বাসা তো MITর সামনেই। আচ্ছা আপনি কি কখনো আমাকে দেখেননি? তখন বিনা যেটা বলেন সেটা শুনে তো প্রকাশের অবস্থা খারাপ হয়ে যায়। বিনা বলেন যে আমি পড়াশোনা করেছি MIT ক্যামব্রিজ ফ্রম USA। বিনা আমেরিকায় পড়াশোনা করেছে, আর প্রকাশ তার সাথে ফ্লার্ট করে বলেন যে তার বাসার সামনেই তার কলেজ। এমন সময় সেখানে লঘুনাথম চলে আসেন, আর লঘুনাথম চলে এসে প্রকাশকে ডেকে নিয়ে চলে যায় সেই লাশের রুমে। প্রকাশ লাশ দেখে অনেকটাই ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সে তার মুখে হাত দেয়, আর তখন লঘুনাথম প্রকাশকে বলে, লাশের দিকে ভালোভাবে তাকাও আর পর্যবেক্ষণ করো, তবেই তুমি কোনো কিছু শিখতে পাবে। আর ডক্টরকে বলেন, ডক্টর আমাকে যেগুলো কথা বলেছেন তার ডিটেল সবকিছু প্রকাশকেও বলেন। তখন প্রকাশ লাশ দেখছিল আর ডক্টর কথা বলছিল। প্রকাশ লাশ দেখছিল আর তার মাথা ঘুরছিল। এমন কাটাছিড়া দেখে প্রকাশের অনেক বেশি ভূমি পাচ্ছিল আর খুব খারাপ লাগছিল। তার জন্য প্রকাশ সেই জায়গা থেকে দৌড়ে চলে যায়। প্রকাশের এমন দৌড়ে বেরিয়ে আসা দেখে বিনা অনেকটাই অবাক হয়ে যায়, আর লঘুনাথম প্রকাশের কাছে এসে তাকে বলেন যে কালকে তুমি এইখান থেকে চলে যাও, আমি এইখানে কেসের সমাধান করতে এসেছি, তোমাকে শেখানোর জন্য না। তো প্রকাশকে এই কথা বলে রঘুনাথম আর বিনা গাড়িতে এসে বসেন, আর তখন এই কনস্টেবলটা রঘুনাথমকে বলেন, স্যার দ্বিতীয় স্যারটি কি আসবে না? তখন রঘুনাথম এই কনস্টেবলটিকে বলে যে না উনি আসবে না, চলো
তুমি? রঘুনাথম এই কথাটি বলে শেষ করতে পারে না, এরই মাঝে আমরা দেখতে পাই যে প্রকাশকে এসে গাড়িতে উঠে বসতে। তখন তারা আর কিছু বলেন না প্রকাশকে, আর তারা গাড়ি করে হোটেলের দিকে চলে যায়। আর এইখানে আসার পর রঘুনাথম এই কনস্টেবলটিকে বলে কাল সকাল সকাল এসো, কারণ কালকে আমরা ক্রাইম স্পটটি দেখতে যাব। তারপর আমরা দেখতে পারি যে রুমে আসার পর প্রকাশ বই পড়ছিল আর কেসের ডিটেলস দেখছিল। তখন রঘুনাথম প্রকাশের কাছে এসে বলেন যে কি করছো তুমি? তারপর আমরা দেখতে পাই রঘুনাথম প্রকাশের একটি গিফট হাতে নেয়, আর তখন প্রকাশ বলেন যে এটা বেস্ট ফায়ারিং এক্সারসাইজ, যেটার জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছিল। তখন রঘুনাথম প্রকাশকে বলেন তুমি কি জানো এমন কত অফিসার রয়েছে যারা রিটায়ারমেন্ট করে ফেলেছে জয়েনিং থেকে, কিন্তু তারা তাদের চাকরির বয়সে তখন পর্যন্ত একটি গুলিও ফায়ার করেনি। কেন এটা জানো? এটা এমন নয় যে তারা গুলি চালাতে পারে না, গান শুট করতে পারে না। ফায়ারিং করার জন্য যে সাহসের প্রয়োজন হয় সেটা তাদের মাঝে নেই, তার জন্যই তারা করতে পারে না। লাশ দেখেই তোমার বমি চলে আসে, এমন কোন বই রয়েছে যেটা তোমাকে শিক্ষা দিবে? আমি জানি তুমি একজন মৃত ছেলে, ডরপোক, আর সেটা থেকে বাঁচার জন্য এখন বইয়ের সাহায্য নিচ্ছ। রঘুনাথমের এমন কথা শুনে প্রকাশের অনেক খারাপ লাগে, আর সে বিনার কাছে এসে বলে আমি কোনো এরাগেরা ছেলে না, আমি গোল্ড মেডেলিস্ট। আমাকে মাথায় তুলে নাচার জন্য বলছি না, কিন্তু আমায় তো একটু রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে। তখন বিনা প্রকাশকে বুঝায়, আর প্রকাশকে বোঝানোর পর প্রকাশ অনেক কিছুই বুঝতে পারেন যে রঘুনাথমের মাথাটা তো একটু গরম থাকে, সবকিছুতেই অনেক বেশি সিরিয়াস থাকেন। আর আমরা এইখানে এটাও জানতে পারি যে বিনা এর আগেও রঘুনাথমের সাথে 2বার কাজ করেছিল। আর তখন এইটা জানার পর প্রকাশ তাকে বলে তুমি তো ইউএসএ থাকো আর সেখানে লেখাপড়া করেছ, সেখানে তো তোমার ভালো অফার অবশ্যই এসেছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে এখানে মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করো। তখন বিনা বলেন যে সেখানে কাজ করে নিজের ক্যারিয়ার গোছানোর থেকে এইখানে জব করে সোসাইটিতে যদি কিছু পরিবর্তন করতে পারি তবে আমার সেটার থেকে এটাই বেশি স্যাটিসফ্যাকশন মিলবে। তারপরের দিন সিন শিফট করে আমাদের রঘুনাথম আর প্রকাশের কাছে নিয়ে আসে, আর আমরা প্রকাশকে বলতে শুনি যে স্যার আমি এইখানে আপনার টাইম নষ্ট করার জন্য আসিনি, আমি এইখানে আপনাকে সাহায্য করার জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত এই কেসের সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথেই থাকব। তারপর আমরা দেখতে পাই রঘুনাথম আর প্রকাশ ক্রাইম স্পটে চলে আসেন। আর ক্রাইম স্পটে আসার পর রঘুনাথম প্রকাশকে বলেন যে কাল রাত দেখলাম তুমি কেস ফাইল দেখছো, তো কেস ফাইল দেখে তুমি কি বুঝতে পারলে বলো আমাকে। তখন আমরা দেখতে পাই প্রকাশ আবার সেই কেস ফাইলটি ওপেন করতে চায়, আর তখন রঘুনাথম প্রকাশকে বলেন এটার ভিতরে কি লেখা আছে আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাচ্ছি এই লেখাগুলো পড়ে তুমি কি বুঝতে পেরেছো সেটা আমাকে বলো। তখন প্রকাশ চুপ করেছিলেন, আজ সেটা দেখে রঘুনাথম বুঝতে পারেন যে প্রকাশ কোনো কিছুই বুঝতে পারেননি। তার জন্য সে প্রকাশকে বলেন যে এমন কেসে ফিজিক্যাল এভিডেন্সে তুমি কোনো কিছু করতে পারবে না, কিছু এভিডেন্স থাকে যেগুলো তুমি ক্রাইম সিন থেকে কালেক্ট করতে পারবে না, যেমন খুনির রাগ, খুনির ছায়া, খুনির কি ইচ্ছে আর সে কি চায়, এগুলো তুমি কিভাবে জানবে? একজন খুনির ক্যারেক্টার বুঝতে হলে তোমার সবার আগে জানতে হবে তার মার্ডার করার ধরনগুলো, সে কিভাবে মানুষগুলোকে হত্যা করছে। মাথায় কিছু ঢুকেছে কি তোমার? আচ্ছা বলো বডি কিভাবে পাওয়া গিয়েছিল? তখন রঘুনাথম প্রকাশকে বলেন ভিকটিমের লাশ যেভাবে পাওয়া গিয়েছিল তেমন হয়ে আমাকে দেখাও। তখন আমরা প্রকাশকে ঠিক তেমন হতে দেখি যেভাবে ওই ভিকটিমের লাশটা দেখা গিয়েছিল। তখন রঘুনাথন প্রকাশকে বলে যে আমি তোমার পিছনের চুলগুলোর সাথে তোমার 2টি হাত কেন বাঁধবো, কারণ আমি তোমার দৃষ্টি আমার উপর থেকে কোথাও যেতে দিতে চাই না, তোমার দৃষ্টি যেন আমার আই কন্টাক্টের উপর থাকে। তখন রঘুনাথন প্রকাশকে প্রশ্ন করে এখন আমাকে দেখতে কেমন লাগছে? আর তখন প্রকাশ রঘুনাথনকে বলে অনেক শক্তিশালী আর অনেক বড় দেখাচ্ছে আপনাকে, আর তোমাকে অনেক ছোট দেখাচ্ছে, আর তুমি কিছুই করতে পারবে না, অনেক দুর্বল তুমি। তারপর আমরা দেখতে পাই যে রঘুনাথনের হাতে একটি তার ছিল, আর সে সেটি হাতে নিয়ে প্রকাশের গলার মাঝে পেঁচিয়ে শক্ত করে চেপে ধরেন আর বলেন আমার উদ্দেশ্য হলো তোমার যন্ত্রণাদায়ক মৃত্যু সেটা তোমার চোখে চোখ
রেখে উপভোগ করা। তখন রঘুনাথন প্রকাশকে বলে, আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক রয়েছে যেটার কারণে আমি তোমাকে মারতে পারি? তখন প্রকাশ বলে, না, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তখন রঘুনাথন বলেন যে তবে আমার ঘৃণা অন্যজনের প্রতি, আর আমি সেটার রিভেঞ্জ তোমাকে মেরে নিচ্ছি। আমার মাঝে দয়া মায়া বলতে কিছু নেই। তুমি যতটাই কষ্ট পাবে আর ধরবাতে ধরবাতে মরবে, আমার মন ততটাই বেশি শান্ত হবে। আমি তোমাকে কষ্ট দিয়ে মারার জন্য এমন নীরব শুনশান জায়গায় নিয়ে আসি। তোমাকে মারাই যদি আমার একমাত্র উদ্দেশ্য হতো, তবে আমি তোমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম। এমন নির্জন জায়গায় নিয়ে আসতে হতো না। এমন সময় সেই হাবিলদারটা রঘুনাথমকে ডেকে বলেন যে স্যার, আরেকটি ডেড বডি পাওয়া গিয়েছে। তখন আমরা দেখতে পাই যে তারা সেই ক্রাইম স্পটে যায়। রঘুনাথম আর প্রকাশ এইখানে এসে তারা দেখতে পায় যে এই লাশটিকেও নির্মম আর নৃশংসতার মাঝে হত্যা করা হয়েছে। তখন রঘুনাথম এই পুলিশ অফিসারকে বলে, কয়টার সময় মৃত্যু হয়েছে জানতে পেরেছ? তখন ইনি বলেন যে না স্যার, এখনো ডক্টর এইখানে আসেননি। রঘুনাথম এই কথা শুনে রেগে যায় আর বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরকে নিয়ে আসো। তখন আমরা দেখতে পাই যে প্রকাশ একটি থার্মোমিটার নিয়ে লাশের কাছে গিয়ে লাশটিকে চেক করতে থাকেন। আর এটা দেখে রঘুনাথম প্রকাশকে বলেন, কি করছো তুমি? তখন প্রকাশ রঘুনাথমকে বলেন যে ব্রেনের টেম্পারেচার চেক করছি। বডি থেকে আত্মা চলে যাওয়ার পর প্রতি 1 ঘন্টায় 1% করে টেম্পারেচার কমে যায়। তখন প্রকাশ বডির টেম্পারেচার চেক করে রঘুনাথমকে বলেন যে মার্ডার হয়েছে রাত্রের 10টা থেকে 11টার মাঝে। প্রকাশের এটা দেখে রঘুনাথম একটু প্রকাশের প্রতি ইমপ্রেস হয়ে যায় আর প্রকাশকে বলেন যে আমি এইখানকার কমিশনারের অফিসে একটু যাব, আর সেজন্য তোমাকে এই কেসের দায়িত্ব দিয়ে যাচ্ছি। তুমি কি এখন এটুক সামলাতে পারবে? তখন প্রকাশ একটু কনফিউশনে পড়ে যায় আর রঘুনাথম বলে, হ্যাঁ বা নাই উত্তর দাও। তুমি জাস্ট রাত পর্যন্ত দেখো, আমি রাত্রে আবার চলে আসব। তখন প্রকাশ বলে, হ্যাঁ পারবো। তখন প্রকাশ ইনাকে বলেন যে ভিকটিমের কি আইডেন্টিফাই করেছেন আর তার ফ্যামিলিতে কি ইনফর্ম করে দিয়েছেন? তখন ইনি বলেন, জি স্যার। তখন আমরা দেখতে পাই যে প্রকাশ আর ইনি এই হাসপাতালের এইখানে চলে আসেন আর তারা দেখতে পায় যে হাসপাতালের সামনে বসে কান্না করছেন ওই মেয়েটির বাবা মা। তখন এই লোকটা প্রকাশকে বলেন, স্যার আপনি যদি বলেন তবে আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে জানতে পারি ওই মেয়েটির সম্পর্কে। তখন প্রকাশ তাকে অনুমতি দেয় আর সে ওই মেয়েটির বাবা মার সাথে কথা বলে এসে প্রকাশকে বলেন যে স্যার, ওই মেয়েটি ফ্রি টাইমে এনজিওতে বাচ্চাদের পড়াশোনা করায় আর কালকে বাসায় এই কথা বলেই বের হয়েছিল। আর এইদিকে আমাদের সিন শিফট করে রঘুনাথমের কাছে নিয়ে আসে। রঘুনাথম কমিশনারকে বলছেন যে স্যার, আমার 40 জন অফিসারের প্রয়োজন। তখন কমিশনার রঘুনাথমকে বলে, ঠিক আছে, তবে তোমার কি প্ল্যান আর এই ফোর্সকে তুমি কি কাজে ব্যবহার করবে সেই প্ল্যানটা আমাকে বলো। তখন রঘুনাথম কমিশনারকে বলেন যে আমরা যদি শুধু রিঅ্যাক্টই করে যাই তবে আমরা কখনোই অপরাধীকে ধরতে পারবো না। আমাদের জানতে হবে খুনির পরবর্তী প্ল্যানটা কি। খুনিকে ধরার জন্য আমাদের এভিডেন্সের চেয়ে বেশি প্রয়োজন এখন হলো সে কেন মানুষগুলোকে হত্যা করছে সেটা জানা। আমরা যদি জানতেই না পারি সে মার্ডারগুলো কেন করছে, তবে আমরা ইনভেস্টিগেশন কি করে শুরু করব? আমার মনে হয় যে খুনগুলো করছে সে অনেক শক্তিশালী, কারণ যে ভিকটিমগুলোকে আমরা পাচ্ছি সব ভিকটিমগুলোর এজ হলো 20 থেকে 30 বছর, আর তারা চিল্লাতেও অনেক বেশি পারবে আর শক্তিশালীও হওয়ার কথা। কিন্তু সেটা হওয়া সত্ত্বেও আমরা ভিকটিমদের লাশ খুব খারাপভাবে পাচ্ছি। সিরিয়াল কিলারগুলো এমন হয় যে তাদের মানুষ মারার নেশা কখনোই কমে না। একটি কুয়োতে যতই পানি দেওয়া হোক তবুও মনে হবে সেই কুয়োতে আরো বেশি পানির প্রয়োজন। তেমন সিরিয়াল কিলার যতই মানুষ মারবে তার কাছে আরো সেই মানুষ মারার নেশাটা বেড়ে যাবে। প্রতি 3 দিনে একটি করে মার্ডার হচ্ছে, আর আমার মনে হচ্ছে আজ রাতে খুনি অবশ্যই বের হবে এবং আরেকটি খুন করার চেষ্টা করবে। খুনি যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা তার অপেক্ষায় রয়েছি। পুলিশ জিপ, ব্যারিকেড, চেকপোস্ট, আজ রাতের জন্য সবকিছু সরিয়ে ফেলা। অফিসারগুলো, যখন তোমরা বাইরের মানুষের সাথে কথা বলবে তারা যেন কোনোভাবেই না বুঝতে পারে যে তুমি পুলিশের লোক। তো রঘুনাথমরা এভাবেই প্ল্যান করে বেরিয়ে যায় আজকে রাতে এই অপারেশন করার জন্য। আর এইদিকে আমাদের সিন শিফট করে এই মেয়েটিকে দেখানো হয় যে সে তার বাসার ময়লা ডাস্টবিনে ফেলার জন্য বাসা থেকে বের হয়েছে। এমন সময় মেয়েটি কোনো কিছুর আওয়াজে অনেক ভয় পাচ্ছিল। আর এইদিকে আমরা দেখতে পাই যে রঘুনাথমরা সেই খুনিকে খুঁজেই যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সেই খুনির কোনো লিড পাচ্ছিল না। আর তখন আমরা দেখতে পাই যে রঘুনাথমদের অকিটকিতে একটি কল আসে আর তাদেরকে বলে, স্যার আমরা ইমিডিয়েটলি খবর পেয়েছি যে একটি মেয়েকে হত্যা করা হয়েছে। আগের মেয়েগুলো
মেয়েগুলোকে যেভাবে হত্যা করা হয়েছিল এই মেয়েটিকে মার্ডার করার প্যাটার্নটা সেই রকমই ছিল। তখন লঘুনাথামদের সেই ক্রাইম স্পটের লোকেশনটা দিয়ে দেয় আর লঘুনাথামরা সেই ক্রাইম স্পটে চলে আসেন। তখন আমরা দেখতে পাই যে এই পুলিশ কনস্টেবলটি চিৎকার করে বলছেন যে স্যার, আমার ওয়াইফে আমাকে কল করেছিল আর আমার ওয়াইফ আমাকে বলছে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার প্লিজ আপনি একটু কনফার্ম করে দেখেন এটা আমার মেয়ের লাশ কিনা। তার আঙ্গুলের নিচে একটা তিল ছিল। তখন আমরা দেখতে পাই যে প্রকাশ সেই মেয়েটির কাছে যায় আর তার আঙ্গুলের নিচে তিল ছিল কিনা সেটা চেক করে। আর প্রকাশ যেটা দেখতে পায় যে তার আঙ্গুলের নিচে তিল ছিল। এটা দেখে প্রকাশ সেই কনস্টেবলের দিকে তাকায় আর সেই কনস্টেবলটি বুঝে যায় যে এটা তার মেয়েরই লাশ। আর এটা বোঝার পর মেয়ে হারা বাপের আর্তনা আর কে দেখে সে অনেক কান্না করতে থাকেন। আর এখানকার সবাই অনেক অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন। আর এখানে আমাদের এই মুভিটির পার্ট 1 শেষ হয়ে যায়। পার্ট 2 নিয়ে খুব দ্রুতই দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।